স্বাগত বিআরবি কেবলস ডিবিসি খেলার দুনিয়ায়, সাথে আছি শাহান পাপন। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক নাবিল কায়সার। নাবিল, আপনাকে স্বাগত। যদি শামসুর রহমানের মতো করে বলি তাহলে সারা রাত খেলা দেখে একেবারে রক্তচক্ষু কোকিল হয়ে স্টুডিওতে ফেরা আরও একবার আলোচনার জন্য, এবং তার জন্য আরও একবার ধন্যবাদ আপনাকে। যেটা শুনতে চাই প্রথমে, ভিনির গোল বিতর্কটা পরেই না হয় আসুক। নেইমার ফিরলেন, ব্রাজিল টেবিল টপার, শেষ ম্যাচটা রাঙিয়ে দিলেন। মানে সবাই মিলে ব্রাজিলের এই জেলটা, এই কম্বিনেশনটা কেমন দেখলেন? ব্রাজিলকে এখন অন্য দলগুলো ভয় পাওয়া শুরু করবে। আপনি যদি টুর্নামেন্ট শুরু আগে বলতেন যে বড় দলগুলো স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, এই দলগুলো কি ব্রাজিলকে মুখোমুখি হতে ভয় পাচ্ছে, হয়তো অনেকেই বলবেন এই দলগুলোর ফ্যানরা যে না, এই ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু না। এই ব্রাজিল দলটাতে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া ওই মাপের ম্যাজিশিয়ান নাই, যেটা ব্রাজিলে দেখে আমরা অভ্যস্ত। তবে আপনি যদি প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচের পর্যালোচনা করেন, ব্রাজিল আস্তে আস্তে উন্নতি করেছে। কার্লো আনচেলত্তি খুব বেশি দিন হয়নি এই দলটার দায়িত্ব নিয়েছেন, এবং আমরা জানি যে ক্লাব ফুটবলের বিরতিতে যখন জাতীয় দলে ফুটবলাররা আসেন, খুব বেশি সময় কোচ তাদের নিয়ে কাজ করার সুযোগ পান না। এই বিশ্বকাপটা শুরু হওয়ার পর 3টা ম্যাচ তারা একের পর এক খেললো, এবং এর আগে যে ক্যাম্প হয়েছে, এখন মনে হচ্ছে অ্যানচেলত্তি যে কাজটা করার চেষ্টা করছেন সেটা মাঠে ফুটবলাররা অনুদিত করতে পারছেন। আপনি যদি খেয়াল করেন, প্রথম ম্যাচটায় মরক্কোর সাথে 1-1 গোলে ড্র হয়েছে। ওই ম্যাচে ব্রাজিলের অনেক ভুল ব্রাজিল ফ্যানদেরও চোখে পড়েছে। দ্বিতীয় ম্যাচটাতে ব্রাজিল 3-0 গোলে জিতেছে, তবে খেলায় ফ্যানদের মন ভরেনি। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। এই ম্যাচটা নিয়ে আপনি কোনো সমালোচনা করার সুযোগ পাবেন না। এই ম্যাচে ব্রাজিলের যে দুর্বলতার জায়গাগুলো ছিল, সবগুলোর উত্তরই কার্লো আনচেলত্তি খোঁজার চেষ্টা করেছেন, এবং দিন শেষে যে চেরি অন দ্য টপ বলে না, ওটা হচ্ছে নেইমারের ফেরা। 76 মিনিটে নেইমার ফিরলেন 981 দিন পর। অক্টোবর মাসের 2023-এ শেষবার ব্রাজিলের জার্সি গায়ে তিনি খেলেছেন। আমরা কখনো দেখি না যে একজন ফুটবলার 3 বছর জাতীয় দলের বাইরে তিনি সরাসরি এসে বিশ্বকাপ খেলছেন। নামটা নেইমার বলেই সম্ভব, নামটা নেইমার বলেই ব্রাজিল দলের জার্সি গায়ে এই প্রায় 3 বছর পর তিনি আবার নামলেন, এবং ব্রাজিলের ফ্যানদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুললেন বিশ্বকাপ জয়ের পথে বা হেক্সা জয়ের পথে। এই নেইমারের ফেরার বিষয়টি যেটা আমরা দেখেছিলাম, অনেক সময় আমাদের বাংলাদেশের ক্রিকেট দলে যেমনটা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে কোনো কোনো ক্রিকেটারকে দলে নিতে বাধ্য হয় নির্বাচকরা। নেইমারের ক্ষেত্রে এরকম একটা গুঞ্জন ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্রাজিলিয়ানদের চাপে পড়েই আনচেলত্তি নেইমারকে দলে রেখেছিলেন। আপনি সেটা বিশ্বাস করেন কি? আমি বিশ্বাস করি। আমার কাছে এই তত্ত্বটাকে ঠিকই মনে হয়, কারণ নেইমার এমন একজন ফুটবলার যাকে আপনি বিশ্বকাপের দলের বাইরে যদি রাখেন, সেক্ষেত্রে যে চাপটা তৈরি হবে, যে সমালোচনার ঝড়টা উঠবে, সেটা পুরো দল আসলে সামাল দিতে পারবে কিনা সেই বিষয়টা আনচেলত্তির মনে কাজ করেছে। সে কারণেই মানে বিশ্বকাপ শুরুর আগেই নেইমারকে বাদ দিয়ে তিনি স্পটলাইটে আসতে চাননি, সে কারণেই নেইমারকে নেওয়া হয়েছে। নেইমার প্রথম 2টা ম্যাচ খেলতে পারেনি, তৃতীয় ম্যাচেও 75 মিনিটে নেমেছেন, মাত্র 15 মিনিট বাকি থাকতে কিন্তু তাকে মাঠে নামানো হয়েছে। এখনও তাকে ফুল ফিট মনে হচ্ছে না। আপনি রাউন্ড অফ 32 ম্যাচেও হয়তো তাকে শুরুর একাদশে দেখবেন না। এই ম্যাচে তাকে 15 মিনিটের জন্য নামানো হয়েছে, হয়তো পরের ম্যাচে তাকে 30 মিনিটের জন্য নামানো হতে পারে। এরপরে যদি তাকে রিদমে মনে হয়, সেক্ষেত্রে পরের দিকের ম্যাচগুলো, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে হয়তো আপনি তাকে স্টার্টিং লাইনআপে খুঁজে পাবেন। তবে সিদ্ধান্তটা ওই সমালোচনার ঝড় ঠেকাতে বা সোশ্যাল মিডিয়ার চাপে বলুন বা মিডিয়ার চাপে বলুন বা দর্শকদের চাহিদার কথা ভেবেই বলুন, সে কারণে নেওয়া হচ্ছে। এবং 26 জনের স্কোয়াডে একজন নেইমার তার খুব বেশি জায়গা নিয়ে ফেলছে তা না। সেটাই। গত 3 ম্যাচে আনচেলত্তির ট্যাকটিক্সে কোনো চেঞ্জ দেখলেন কিনা? 3 ম্যাচে ব্রাজিল 3 রকমের ফুটবল খেলেছে। আপনি যদি প্রথম ম্যাচটা খেয়াল করেন, প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর এগেনস্টে খেলেছে। ব্রাজিলের র্যাঙ্কিং 6, মরক্কোর র্যাঙ্কিং 7। ব্রাজিল জানতো যে গ্রুপ পর্বে ওই ম্যাচটাই তাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট, এবং সেই ম্যাচে যে পুরোপুরি জয়ের জন্য ব্রাজিল খেলেছে তা না। ব্রাজিল চেয়েছে একটা পয়েন্ট নিশ্চিত করতে, কোনোভাবেই টুর্নামেন্টের শুরুতে হোঁচট না খেতে, সেই কাজটা তারা করেছে। ব্রাজিল জানতো যে হাইতির বিপক্ষে ম্যাচে গোল করা প্রয়োজন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে ম্যাচে আপনি যদি বড় ব্যবধানে না যেতেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে গ্রুপ রানার্স আপ হতে হবে। 3 গোলের জয় তারা পেয়েছে। সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখেছি যে ব্রাজিল খানিকটা ঢিলেমি ফুটবল খেলেছে, কারণ এই টুর্নামেন্ট অনেক লম্বা। এই টুর্নামেন্ট জিততে হলে আপনাকে 8টা ম্যাচ জিততে হবে, বা একটা এক্সট্রা ম্যাচ খেলতে হচ্ছে, যেহেতু এবার 38 দলের বিশ্বকাপ। ওই একটা ম্যাচ কিন্তু অনেক গুরুত্ব বহন করে। এ কারণেই বড় দলগুলোকে আমরা দেখছি কিছু রোটেশনের মাধ্যমে বা ফুটবলারদের কিছুটা রেস্ট সেকেন্ড হাফে দেওয়া হচ্ছে, যখন আপনার ম্যাচ জয় নিশ্চিত হয়ে যাচ্ছে। সেই কাজটা তিনি করেছেন। এবং থার্ড ম্যাচে শুরুতেই আসলে ব্রাজিল যখন লিড নিয়ে নেয়, তখনই বোঝা গেছে যে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে। খুব বেশি কিছু পাওয়ার এই ম্যাচে ছিল না। নান্দনিক ফুটবল যেটা ব্রাজিলের কাছ থেকে প্রত্যাশিত ছিল,
এরপর সেটার পশা ব্রাজিল সাজিয়ে বসেছে। ব্রাজিলের মূল সমস্যা ছিল তাদের দুই উইং ব্যাক, লেফট ব্যাক এবং রাইট ব্যাক, তারা খুব বেশি আসলে ওপরের দিকে উঠছিলেন না। ওই জায়গায় আমরা দেখছি যে তারা গতকালকের ম্যাচে বেশ কয়েকবার ওভারল্যাপ করে ওপরে উঠেছেন। একদিকে সান্তোস, অন্যদিকে দানিলোর কথা বলছি। মিডফিল্ডে আমরা বলছিলাম যে ব্রাজিলের ক্রিয়েটিভিটির খানিকটা অভাব আছে, সেই জায়গায় ব্রুনো গামারেস কালকে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন, 2টা গোলে অ্যাসিস্ট তার। নেইমারের ফেরা, ভিনিসিয়াস জুনিয়র, পজিটিভ অনেক সাইন আছে। তবে ব্রাজিলের সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত রাফিনিয়ার জায়গায় যে ইয়াংস্টার খেলেছেন 19 বছর বয়সী রায়ান, তার পারফরমেন্সটা। তিনি যেভাবে এই বয়সেও নিজেকে বড় মঞ্চে মানিয়ে নিয়েছেন বা কোচের পরিকল্পনা সফল বাস্তবায়ন করিয়েছেন, আপনি দেখবেন যে তিনি কিন্তু রাইট সাইডে বারবার নেমে আসছিলেন, বারবার ট্র্যাক ব্যাক করছিলেন, ডিফেন্ডারদেরকে দানিলোকে সহায়তা করছিলেন। সেটা আমার কাছে মনে হয় যে ব্রাজিলের সবচেয়ে বড় পাওয়া এই ম্যাচে। 76 মিনিট অর্থাৎ 76 মিনিটে নেইমার যখন নামলেন, মানে পুরো একাদশের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখেছেন এবং নেইমারকে কতটা পর্যবেক্ষণ করলেন? দেখুন, আর্জেন্টিনার দলটাকে আপনি যতটা মেসির বলবেন, এই ব্রাজিল দলটাকে হয়তো ততটা আপনি নেইমারের বলতে পারবেন না, তবে খুব বেশি কমও আপনি বলতে পারবেন না। আপনি যদি দেখেন ম্যাথিয়াস কুনিয়া কালকে যখন গোল করেছেন, নেইমারের সাথে গিয়ে কিন্তু সেলিব্রেটটা করেছেন। তিনি জানেন যে নেইমার যখন মাঠে নামবেন তাকেই হয়তো উঠে যেতে হবে, তবে সেই দুঃখ যে তার মনে কাজ করছে না সেটা তার সেলিব্রেশনেই আসলে বোঝা গেছে। এবং কুনিয়া যখন উঠে আসেন, নেইমার যখন মাঠে নামেন, একজন ফুটবলার যখন মাঠ থেকে উঠে আসেন, একটা গোল তিনি করেছেন, আগের ম্যাচে 2টা গোল তিনি করেছেন, তার মুখে খুব বেশি হাসি আপনি সবসময় দেখবেন না, কারণ ফুটবলাররা মাঠে থাকতে চান, তারা 90 মিনিট মাঠে থাকতে চান এবং বিশেষ করে স্ট্রাইকাররা গোল করতে চান, গোলের সংখ্যা বাড়াতে চান। কিন্তু কুনিয়া ওয়াজ হ্যাপি and he was excited to leave the ground and to welcome Neymar in the field. নেইমারকে কেমন দেখলেন, কতটা স্বাচ্ছন্দ্য? নেইমারকে খুব বেশি আসলে ফিট মনে হয়েছে সেটা আমার কাছে লাগেনি। হি ইজ ফিট এনাফ টু প্লে, বাট যে ফ্লুইডিটিটা প্রয়োজন বা যে রিদমটা প্রয়োজন সেটা ফিরে পেতে খানিকটা সময় তো আসলে লাগবে। জড়তার মধ্যেই ছিলেন, একটু জড়তা তো থাকবেই। আর নেইমার যেহেতু লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরেছেন এবং আমরা জানি যে যখন তিনি সৌদি আরবে গেলেন পিএসজি থেকে, 2-3টা ম্যাচ খেলার পরে তিনি ইনজুরিতে পড়েছেন, বছর খানেক তিনি ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন, পরে ব্রাজিলের ক্লাবে গিয়ে নিজেকে প্রস্তুত করেছেন, শেষ দিকের কিছু ম্যাচ খেলেছেন। নেইমারকে যখন 2-3 জন ঘিরে ধরে তখনই আসলে আপনার মনে ওই কাজটা করে যে আবার কি ইনজুরিতে পড়ছেন কিনা। নেইমারের মনেও ওই জিনিসটা আসলে কাজ করার কথা। আপনি যখন লম্বা সময় ইনজুরির মধ্য দিয়ে থাকবেন, যে কোনো চার্জ বা যে কোনো ফাউলের শিকার যখন আপনি হবেন, আপনার ব্যাক অফ দ্য মাইন্ড ওটা কাজ করবে। ওটা যত আপনি মাঠে থাকবেন, গেম টাইম পাবেন, তখন আপনি ওটার সাথে মানিয়ে নিতে পারবেন। সেটাই। ব্রাজিল আর্জেন্টিনা মানেই হচ্ছে পুরো বাংলাদেশ দুভাগে বিভক্ত হয়ে যাও। গতকালকে মেসির জন্মদিন উদযাপন হয়েছে টিএসসিতে এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূতও ছিলেন, অনেকে অন্যান্য অনেকেই ছিলেন। আজকে একই জায়গায় ব্রাজিল সমর্থকদের সেলিব্রেশন, যেটা আপনি যেটাকে মেনশন করি, আসলে 3 বছর পর নেইমার মাঠে নামলেন, কিন্তু নেইমার ভক্তরা ঠিকই মনে রেখেছেন 2 বছর 8 মাস পর নেইমার মাঠে নামলেন। এখন কথা হচ্ছে যে এই যে ফুটবল 981 দিন, এই যে ফুটবল উন্মাদনা এবং দর্শকরা মানে কতটা ওন করে ব্রাজিল আর্জেন্টিনাকে, সেটা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই পাগলামি, এই উন্মাদনা নিয়ে আপনার পর্যালোচনা কি, আপনার মতামত কি? আসলে এই পাগলামি তো আসলে বাংলাদেশে বছরের পর বছর ধরে আসলে চলে আসছে। আপনি যদি খেয়াল করেন, এখন আমরা স্টুডিওতে দেখছি ব্রাজিল আর্জেন্টিনার পতাকার পাশাপাশি পর্তুগালের পতাকা আছে, জার্মানির পতাকা আছে আপনাদের স্টুডিওতেই। আগে কিন্তু এটা দেখা যেত না। আপনি হয়তো ফ্যামিলির কাছ থেকে ব্রাজিল আর্জেন্টিনা কোনো না কোনো দিকে সরে গিয়েছে। আমার বাবা ব্রাজিল সাপোর্টার, আমার মা আর্জেন্টিনা সাপোর্টার। আমি নিজে আর্জেন্টিনা সাপোর্টার হয়েছি 94 বিশ্বকাপে, যখন অনেক ছোট, ঘুম থেকে উঠেছি গভীর রাতে, আমেরিকাতেই বিশ্বকাপ ছিল, দেখছি যে মা কান্না করছিলেন যে ম্যারাডোনাকে ওই যে বাতিল করা হয়েছে, ম্যারাডোনা ড্রাগ টেস্টে পজিটিভ হয়েছেন, আর মামা হাততালি দিচ্ছেন। ওই যে মামার চেয়ে মায়ের কাছাকাছি বেশি, এই কারণে আর্জেন্টিনা সাপোর্ট করা। তো এভাবেই আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করা শুরু করেছি, হয় বাবাকে দেখে, মাকে দেখে, বা মামাকে দেখে, বা ফ্যামিলির কাছ থেকে। কিন্তু এই জেনারেশন যেটা হয়েছে, জেনজির কথা যদি আপনি বলেন, যারা 2000 সালের পর থেকে ফুটবল দেখা শুরু করেছে, তারা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনায় খুব বেশি বিশ্বকাপ জিততে দেখেনি। 2002-এ ব্রাজিল জিতেছে, এরপর থেকে লম্বা সময় কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতেনি। আপনি 6 ইতালি জিতেছে, 10-এ স্পেন জিতেছে, 14-তে জার্মানি, 18-তে ফ্রান্স,
তখন কিন্তু অনেক নতুন ভক্তের জন্ম হয়েছে, যারা আর ব্রাজিল আর্জেন্টিনা না গিয়ে এই দলগুলোর সাপোর্ট করছেন। তবে দিন শেষে বাংলাদেশ আসলে ডমিনেট করে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টাররা, এবং এই যুদ্ধটা, এই তর্কযুদ্ধ, এই চায়ের কাপের লড়াই, এগুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। আপনি টিএসসিতে যে পরিমাণ উৎসব লক্ষ্য করতে পারেন, পুরো ঢাকাব্যাপী বা পুরো বাংলাদেশে এখন ওই জিনিসটা কিন্তু অনেকখানি কমে এসেছে। এবং এটা টুর্নামেন্ট শুরুর আগে আমাকে পার্সোনালি অবাক করছিল, পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এখন আসলে পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। আগে সোশ্যাল মিডিয়াতে মানুষ অত বেশি অ্যাক্টিভ ছিল না চায়ের কাপে বা বন্ধুদের আড্ডায় যতটা ছিল। এখন তো সব কিছু আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, সে কারণে চায়ের কাপের ঝড়গুলো এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপের আগে যে হারে পতাকা উঠতে দেখা এখন কিন্তু সেগুলো অনেকাংশে কমেছে। এবার অনেক কম, সেটা নিয়ে অনেকেই বিষয় প্রকাশ করেছিলেন। তার কারণ কি এটাই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, দর্শকরা সেখানেই আসলে ওই তর্কের যুদ্ধটা করে থাকেন, এরকম কিছু। এটাই একেবারে পুরোপুরি এটাই। এই বিষয় নিয়েও আমি কথা বলছিলাম সহকর্মীদের সাথে বা দু একজন বিশেষজ্ঞের সাথে, এবং সবার একটাই মত যে আগে বা গেল বিশ্বকাপের সময় আমরা যে পরিমাণ পতাকা উঠতে দেখেছি, যে ধরনের হাইপ দেখেছি, এবার কি হাইপটা খানিকটা কম কিনা। আরেকটা বিষয় কি, এবার যেহেতু 48 দেশের বিশ্বকাপ, 32টা দল পরের পর্বে যাবে। অন্যান্য বার হয় কি, টুর্নামেন্ট শুরুই হয় 32 দল থেকে। গ্রুপ পর্বে প্রতিটা গ্রুপ থেকে 2টা দল ওপরের পর্বে যাচ্ছে, 2টা দল বাদ পড়ে যাচ্ছে। এবার কিন্তু বাদ পড়ার ভয়টা কম ছিল। আপনি যদি দেখেন আজকে সকালের ম্যাচে, কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে সাউথ আফ্রিকা পরের পর্ব নিশ্চিত করেছে গ্রুপ রানার্স আপ হিসেবে, যারা এর আগে কখনোই বিশ্বকাপে খুব ভালো কিছু করতে পারেনি। একটি ম্যাচ তারা জিতেছে, তারা পরের পর্ব রানার্স আপ হয়ে চলে যাচ্ছে। সাউথ কোরিয়া যারা মাত্র 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, তাদেরও পরের পর্বে যাওয়ার সম্ভাবনা থাকছে। মাত্র 16টা দল বাদ পড়ছে 12টা গ্রুপ থেকে। সেটা আসলে গ্রুপ পর্বের উত্তেজনাটাকে খানিকটা কমিয়ে দিয়েছে। আপনি এবারের বিশ্বকাপের আসল লড়াই টের পাবেন রাউন্ড অফ 32 থেকে, যখন থেকে নকআউট শুরু হবে। সেটাই, অনেকে হয়তো এখান থেকে ঝরে যাবেন, অনেক মানে আবার খুব কমই ঝরবে। সে কারণে আসলে হাইপটা এখনো ওই পরিমাণ পৌঁছায়নি। লড়াইটা রাউন্ড অফ 32তেই অপেক্ষা করছে। আমরা আসবো সেসব আলোচনায়, একটা বিরতি নিয়ে আসি। নাবিল, যে বিষয়টা এখন জানতে চাইবো, এবং আপনি কিভাবে দেখেছেন এই বিষয়টা, ভিনিসিয়াস জুনিয়রের যে গোলটা বাতিল করা হলো, সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য দিয়েছেন, আমাদের দেশে শুধু না, বাইরের ফুটবল বোদ্ধারাও এটা নিয়ে মন্তব্য দিয়েছেন। কেউ বলেছেন না ঠিক হয়েছে, গোল বাতিল করা ঠিক হয়েছে, আবার কেউ বলেছেন না এটা ফাউল হতেই পারে না। আপনার কি মনে হয়েছে টোটাল বিষয়টা নিয়ে? পার্সোনালি যদি জিজ্ঞেস করেন, দিন শেষে ভিএআর যখন একটা সিদ্ধান্ত দেবে, সেটার এগেনস্টে যাওয়ার উপায় আপনার কাছে নাই। কারণ ভিআর অনেক অ্যাঙ্গেল থেকে সেটা পরীক্ষা নিরীক্ষা করেই আপনাকে রেজাল্টটা দিচ্ছে। আমরা প্রতিবেদনে দেখছিলাম, যিনি প্রতিবেদনটা করেছেন তিনি বলেছেন দুজনের কোড ব্যবহার করা হয়েছে। একজন রেফরির কোড ব্যবহার করেছেন, একজন সাবেক ফুটবলারের কোড ব্যবহার করেছেন। রেফরি বলছেন তার কাছে জিনিসটা সফট মনে হয়েছে, তবে তিনি কিন্তু বলেননি যে সিদ্ধান্তটা ভুল দেওয়া হয়েছে, না দিলেও পারতো, এমন মত তিনি দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র যখন বলটা নিয়ে বেরিয়ে যান, স্কটিশ ডিফেন্ডার হেনরির পায়ের কাছ থেকে যখন বলটা নিয়ে তিনি বেরিয়ে যান, তখন হেনরি কিন্তু আবেদন করেননি যে তাকে ফাউল করা হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র ফিনিশ করেন, সেলিব্রেশন করেন, সম্ভবত কিক অফ হয়ে আবার খেলা শুরু হয়ে যায়, এরপরে ম্যাচটাকে থামানো হয়। সাধারণত যখন ম্যাচ থামানো হয় এবং রেফরিকে জিজ্ঞেস করা হয় বা বলা হয় যে ইউ চেক ইট এগেইন, তখন বোঝা যায় যে আপনার সিদ্ধান্তটা উল্টে যেতে পারে। আমরা যদি এখানে লক্ষ্য করি, ইট ওয়াজ আ আউটস্ট্যান্ডিং ফিনিশ বা ক্লিনিক্যাল ফিনিশ। ভিনিসিয়াস সেলিব্রেশন করে ফেলছেন, ব্রাজিলের সবাই গিয়ে তার সাথে আলোচনা করছেন। অনেকক্ষণ পরে গিয়ে রেফরি এই জায়গাটা, এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন, বলটা নিয়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন, তার আগে হাঁটুতে হাঁটুতে খানিকটা বাড়ি লেগেছিল, তবে সেটা একেবারেই সফট। খুব জোরে যে হাঁটুতে হাঁটুতে ঘষাটা লেগেছে তা না, বলে টাচ লাগার আগে যেহেতু হাঁটুতে টাচটা হয়েছে, সে কারণেই ভিআর এখানে ইন্টারভিন করেছে। এবং ভিআর যখন বলে যে না ইট ওয়াজ আ ফাউল, তখন আপনাকে এটা মেনে নিতে হবে। এখানে ড্যারেন ক্যান যেটা বলছেন, তিনি একজন রেফরি, যে তারা তাদের ভাগ্যবান ভাবতে পারে যে এখানে স্কটল্যান্ড কিছুটা লাকি, ব্রাজিল আনলাকি, বাট এখানে যে ভুল হয়েছে সেটা বলার সুযোগ আসলে নাই। সেটাই, এই গোলটা পেলে আমরা আরও একটা হ্যাট্রিক দেখতে পেতাম বিশ্বকাপে, সেটা ভিনিসিয়াসের প্রথম বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক হতে পারতো। মানে এই বিষয়গুলো আসলে ফুটবলারদের কিছুটা হলেও মানে মানসিকভাবে পিছিয়ে দেয় কিনা?
ফুটবলারদের পিছিয়ে দেয় বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না, কারণ এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করে করে তারা অভ্যস্ত হয়ে গেছে। ভিআর এসেছে, অনেক বছর হয়ে গেছে। ভিআরে আমরা রেগুলার দেখি যে গোল সেলিব্রেশনের পর গোল বাতিল হয়ে যায়, বা গোল বাতিল হয়ে যাওয়ার পরে গোল এসেছে, এরপরে গিয়ে ফুটবলার সেলিব্রেশন করছেন। অনেকেই বলছেন, পার্সোনালি যখন ফুটবলারদের সাথে শো করা হয় তারা বলেন যে তারা ভিআর চান না। বেশিরভাগ ফুটবলার বলেন যে ভিআর খেলার যে গতি বা খেলার যে ছন্দ সেটা অনেকাংশেই আসলে ব্রেক করে। তবে দিন শেষে ভিআর আসার আগে আমরা অনেক বেশি আলোচনা করতাম সিদ্ধান্তটা ভুল ছিল, সিদ্ধান্তটা ঠিক ছিল না। আপনি খেলা একটু থামিয়ে হলেও যখন সঠিক সিদ্ধান্ত পাবেন খুব বেশি প্রশ্ন তুলতে পারবেন না। এর আগে অফসাইডে গোল হয়েছে, অফসাইড বাতিল হয়েছে, গোল লাইন বল পেরিয়েছে কি পেরোয়নি, এগুলো নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা ছিল। সেগুলো থেকে তো আমরা উতরে এসেছি। আপনি খুব বেশি প্রশ্ন তো তুলতে পারবেন না। এই ঘটনাতেও আপনি ভুল সিদ্ধান্ত হয়েছে এটা বলতে পারবো না, আগে তো ভুল সিদ্ধান্ত অনেক বেশি হতো। বিশেষ করে অফসাইড এবং গোল লাইন বল অতিক্রম করেছে কি করেনি, এটা নিয়েই বিতর্কটা সবচেয়ে বেশি দেখা যায়। তো আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে যে ব্রাজিল যে এই ম্যাচের মধ্য দিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে 7 পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে। এখন ব্রাজিলের রাউন্ড অফ 32-তে কাদের সাথে খেলা করতে পারে, ক্যালকুলেশনটা আসলে কি বলে? ক্যালকুলেশন ম্যাচের আগের কথা যদি আপনি বলেন, ব্রাজিল মরক্কো দু দলই এই ম্যাচটা শুরু করেছিল 4 পয়েন্ট নিয়ে। ব্রাজিলের গোল ডিফারেন্স মরক্কোর চেয়ে +2 বেশি ছিল, মানে 2 গোলের ব্যবধানে ব্রাজিল এগিয়ে থেকে এই ম্যাচটা শুরু করে। এখন ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, অন্যদিকে মরক্কোর প্রতিপক্ষ ছিল হাইতি। তুলনামূলক আপনি বলবেন যে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কোর প্রতিপক্ষর চেয়ে খানিকটা হলেও কঠিন। এখন ব্রাজিল যখন শুরুতেই গোল করে এবং মরক্কো যখন হাইতির কাছে শুরুতেই গোল হজম করে, তখনই কিন্তু নির্ধারিত হয়ে গিয়েছিল যে এই গ্রুপে চ্যাম্পিয়ন ব্রাজিল হচ্ছে। ব্রাজিল যদি ম্যাচটা 1-0 গোলে জিততো, তারপরও মরক্কোকে নিজেদের ম্যাচে অন্তত 3 গোলের ব্যবধানে জিততে হতো গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে। যে কোনো দলই চেষ্টা করে গ্রুপ চ্যাম্পিয়ন হতে, সেক্ষেত্রে আপনি পরের পর্বে তুলনামূলক ইজিয়ার প্রতিপক্ষ পাবেন। এখন আপনি যদি অন্য দিকটা খেয়াল করেন যে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, সেই গ্রুপটাতে নেদারল্যান্ডস আছে, জাপান আছে, সুইডেন আছে। সম্ভাব্য প্রতিপক্ষ এই 3 দলের মধ্যে যে কোনো একটা। ব্রাজিল যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, এখন পর্যন্ত ওই গ্রুপের সেকেন্ড পজিশনে আছে জাপান। জাপানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নেদারল্যান্ডসের খেলা শেষ ম্যাচে টিউনিশিয়ার বিপক্ষে। আপনি এক্সপেক্ট করবেন যে নেদারল্যান্ডস টিউনিশিয়াকে হারাবে। সেক্ষেত্রে জাপান এবং সুইডেন ম্যাচে জাপান যদি ড্র করে, জাপান রানার্স আপ হবে। আর সুইডেন যদি জিতে যায়, জাপানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে সুইডেনের মুখোমুখি ব্রাজিলকে হতে পারে। সুতরাং আমরা যদি দেখি সুইডেন, জাপান বা নেদারল্যান্ড যাই কিছুই বলে না কেন, আসলে ব্রাজিলের জন্য কিছুটা মানে আমি বলি, আপনি যদি ব্রাজিল ফ্যান হন, আপনি যদি চান আপনি নেদারল্যান্ডসকে এড়াতে চান, সেক্ষেত্রে আজকে আপনাকে এক্সপেক্ট করতে হবে যে নেদারল্যান্ডস তাদের ম্যাচটা জিতুক। নেদারল্যান্ডস যদি তাদের ম্যাচ জিতে যায়, আবার জাপানও যদি তাদের ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে নেদারল্যান্ডস যত গোলে টিউনিশিয়াকে হারাবে, জাপান যাতে তার চেয়ে বেশি গোলে সুইডেনকে না হারায়। কারণ দুটা দলের পয়েন্ট সমান, দুটা দলের আপনি যদি খেয়াল করেন গোল ডিফারেন্সও সমান। সেক্ষেত্রে জাপান এই কারণেই বলা হচ্ছে যে নেদারল্যান্ডসের প্রতিপক্ষটা তুলনামূলক সহজ। জাপানের সুইডেনকে হারাতে হলে বেগ পেতে হবে আমার কাছে পার্সোনালি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আসলে ব্রাজিলের জন্য টাফ অপোনেন্ট কোনটা হতে পারে, যদি মোটা দাগে বলতে চাই তাহলে। দিন শেষে আমার কাছে মনে হয় বিশ্বকাপে ধারে যতটা না কাটে, নামে তার চেয়ে বেশি কাটে। জাপান সুইডেনের সাথে আপনি নেদারল্যান্ডসের তুলনা করতে পারেন না। যদিও এবার জাপান আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, নেদারল্যান্ডসের যে বেটার ফুটবল তারা এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছে। তবে আপনি যদি চিন্তা করেন যে ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনি কাকে চান, আমি হয়তো বলবো যে আমি জাপানকে চাই। ব্রাজিলিয়ান ফ্যানরা হয়তো জাপানকেই চাইবে বা সুইডেনকে চাইবে। নেদারল্যান্ডসের সাথে রাউন্ড অফ 32তেই ব্রাজিল ফেস করতে চাইবে না, এবং নেদারল্যান্ডসও কোনোভাবেই ব্রাজিলকে রাউন্ড অফ 32তে ফেস করতে চাইবে না। তো নেদারল্যান্ডসেরও ইচ্ছা থাকবে, নেদারল্যান্ডস কিন্তু জানে যে ব্রাজিল ওদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারি আমাকে ব্রাজিলের মুখোমুখি হতে হবে। তো নেদারল্যান্ডসও তাদের সর্বোচ্চটাই ঢেলে দেবে যাতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করতে পারে। সেটাই, আমাদের সময় হয়ে গেছে, আরও একটা বিরতি নেবার, এরপরে এসে বাকি আলোচনা করব আপকামিং ম্যাচগুলো নিয়ে। নাবিল, একটু অন্যদিকে চোখ ফেরাতে চাই, সেটা হচ্ছে জার্মানি এবং বিশ্বকাপ ফুটবল আসলেই বড় একটা নাম জার্মানি। তবে জার্মানি শেষ কবে বিশ্বকাপ জিতেছিল এই প্রজন্ম হয়তো ভুলে গেছে। তবে
এর বাইরে যারা আছে তারা কিন্তু আসলে জানে জার্মানি মানে আসলে এটা কি বিশ্ব ফুটবলে জার্মানির সম্ভাবনা কতটুকু দেখছেন এবার? না, এই প্রজন্ম ভুলে গেছে বললে ভুল হবে। আর্জেন্টিনার ফ্যানরা তো ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। 2014 সালে মেসির হাতে ট্রফি তারা প্রায় দেখেই ফেলেছিল, তখন মারিয়া গোয়েৎজার গোলে 14তেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো এই প্রজন্ম ভুলে গেছে বললে আসলে ভুলই হবে। তবে গেল 2টা বছর মানে 2টা আসরে তাদের যে পারফরমেন্স, সেটার কারণে জার্মানিকে আপনি হয়তো গোনায় ধরেননি, সেটার কারণে এই প্রজন্ম হয়তো জার্মানিকে এবারের টাইটেল কন্টেন্ডার হিসেবে দেখছে না। গেল 2টা বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। ইউরোতে জার্মানির পারফরমেন্স ভালো ছিল না, নেশনস লিগে জার্মানির পারফরমেন্স ভালো ছিল না। জার্মানি একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে দেখেই আপনি যদি টুর্নামেন্ট শুরুর আগে টপ 5 ফেভারিটের তালিকা করতেন, কেউই হয়তো জার্মানিকে ওই জায়গায় রাখেনি। আমরা স্পেন, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, এমনকি ইংল্যান্ড, পর্তুগাল নিয়েও কথা বলছি, তবে জার্মানিকে নিয়ে ওভাবে কথা বলা হয়নি। তবে জার্মানির পারফরমেন্স যদি আপনি দেখেন, প্রথম ম্যাচে তারা 7-1 গোলে জিতেছে কুরাসাওয়ের এগেনস্টে। এক্সপেক্টেড যে আপনি কুরাসাওকে ধসিয়ে দেবেন। Sure. আইভরি কোস্টের এগেনস্টে তারা পিছিয়ে পড়েছিল, তবে শেষ দিকের গোলে পাশারদান উল্টে তারা 2-1 ব্যবধানে জিতেছে এবং টেবিল টপ পজিশন নিশ্চিত করে ফেলেছে। এবং গেল 2 আসরের ব্যর্থতা ঘুচিয়ে তারা রাউন্ড অফ 32 যখন নিশ্চিত করে ফেলেছে, তারা নির্ভর হয়ে ইকুয়েদারের বিপক্ষে নামবে। এবং ইকুয়েদারের দিকে যদি আপনি তাকান, প্রতিবেদনে দেখছিলেন যে আর্জেন্টিনার পরে দ্বিতীয়তে অবস্থানে থেকে লাতিন বাছাই পর্ব থেকে তারা বিশ্বকাপের নাম লিখিয়েছে। দে হ্যাভ সাম সুপারস্টারস ইন দেয়ার টিম। তবে দল হয়ে ইকুয়েদর খেলতে পারেনি এবারে টুর্নামেন্টে। 2টা ম্যাচের একটা ম্যাচও তারা জিততে পারেনি। তাদের পয়েন্ট 1। এবং আপনি যদি খেয়াল করেন, এই ম্যাচে যদি তারা জিততে না পারে, তাদের পয়েন্ট যদি 4-এ নিতে না পারে, সেক্ষেত্রে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। আপনি যদি একটা পয়েন্টও পান, ড্র করেন জার্মানির এগেনস্টে, আপনার পয়েন্ট হবে 2 পয়েন্ট। ওই তৃতীয় স্থানে থেকেও আসলে আপনাকে পরে পর্বে যাওয়ার নিশ্চয়তা দেবে না। আপনি ধরেই নিতে পারেন যে আপনি বাদ পড়ে যাবেন। ইকুয়েদার তাই তাদের সর্বোচ্চটা দিয়ে লড়বে এই ম্যাচে। ইকুয়েদার ডিজার্ভ করে রাউন্ড অফ 32-তে খেলা। আপনি যদি নামে ভারে বা শক্তিমত্তা তাদের অন পেপার দলটা দেখেন, তবে দিন শেষে আপনাকে পারফর্ম করতে হবে। সেটা ইকুয়েদার করেনি, সেটা আবার জার্মানি করেছে। তাই ইকুয়েদার জার্মানি ম্যাচটাতে জার্মানি অনেকখানি এগিয়ে থাকবে। নির্ভর হয়ে ফুটবল খেললে জার্মানি কি করতে পারে সেটা আমরা সবাই জানি। কথায় তো আছেই যে ফুটবল এমন একটা খেলা যেখানে একটা বলের পেছনে 22 জন ছোটে এবং দিন শেষে জার্মানি জেতে। তো জার্মানদেরকে আপনাকে এগিয়ে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে নামে ভারের যে শব্দটা আপনি ব্যবহার করলেন, আমরা যদি দেখি অন্যান্য দলগুলোর দেখি, জার্মানিকে যাদের সাথে তুলনা করা হয় বা যাদেরকে জার্মানির সাথে তুলনা করা হয় ফুটবল টিম হিসেবে, ব্রাজিল, আর্জেন্টিনা এক্সেট্রা এক্সেট্রা, ফ্রান্সকে রাখতে পারেন, তাদের কিন্তু নামে ভারের শব্দটা মানে মানে একজন স্পেসিফিক ফুটবলারের সাথে যায়। যেমন আর্জেন্টিনার লিওনেল মেসি, এমবাপ্পে ফ্রান্সের, আপনার ব্রাজিলের মানে ভিনিসিয়াস জুনিয়র, তিনি সামনে চলে এসেছেন, নেইমারকে পেছনে ঠেলে, কুনাকেও ওইভাবে ধরা হচ্ছে না। জার্মানির আসলে কে? খুব ছোট্ট করে একটু শুনবো। জার্মানির হচ্ছে এই ভদ্রলোক উলিয়ান নাগেলসম্যান। নাগেলসম্যানের জার্মানি বলা হচ্ছে। আপনি উন্দাবের জার্মানি বা হাভার্টসের জার্মানি বা কিমিচের জার্মানি বলতে শুনবেন না। জার্মান দলটার দিকে যদি আপনি তাকান, এই দলটার সবচেয়ে বড় তারকা হয়তো জামাল মুজিয়ালা, বায়ার্ন মিউনিখে খেলেন, ইয়াংস্টার, লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে গেল মৌসুমটাতে তিনি ফিরেছেন। আপনি তাদের রাইট উইঙ্গার যদি দেখেন, অর্থাৎ যে অপোনেন্টগুলো অলওয়েজ একটাই চিন্তা করবে, আমাকে নাগেলসম্যানের বিপরীতে খেলতে হচ্ছে, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় অপোনেন্ট তাদের জন্য। অনেক ধন্যবাদ নাবিল কায়সার সময় দেওয়ার জন্য। বিআরবি কেবলস ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।